সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ ক্লাসের জন্য। আমি আজকে লাইভ হয়েছি এক্সেস মেডিকেল স্কুল এই পেজ থেকে। যারা যারা জয়েন করছো তারা জয়েন করে একটু প্লিজ বলো যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। আজকে আমার ভয়েসটা একটু ক্লামজি লাগবে বিকজ আমি আসলে মানে সিক ছিলাম, দ্যাটস ওয়াই আমি শনিবার দিনের ক্লাসটা আমি নিতে পারিনি। আমার গলাটা একটু ভারী লাগতে পারে, সেই জন্য আগেই হচ্ছে সরি বলে নিচ্ছি বিকজ আই এম স্টিল ইমপ্রুভিং। সো যারা যারা জয়েন করছো তারা প্লিজ যদি কেউ কমেন্টস করো যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এটা খুব ইম্পর্ট্যান্ট, আর ক্লিয়ারলি সব কিছু লাইফটা ক্লিয়ার আছে কিনা। আজকে আমরা পড়াবো হচ্ছে কার্টিলেজ। এটা আমি আগেই ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা কার্টিলেজ পড়াবো, আমরা কানেকটিভ টিস্যুটা আমরা শেষ করব। সো আজকের আমাদের টপিকস হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ আসলে আমরা বলতেই আমাদের তিনটা কার্টিলেজ চোখের সামনে ভেসে ওঠে এবং তিনটা শুধু পার্থক্য। আসলে কার্টিলেজটা ছোট হলেও এখান থেকে আমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করে, হরহামেশাই জিজ্ঞেস করে, যেগুলো হচ্ছে অ্যান্সারটা আমাদেরকে দিতে হবে যখন আমরা ভাইভাতে অ্যাটেন্ড করব বা যে কোনো আমাদের এক্সামে। এটা খুব জানতে চাই এবং স্পেসিফিকভাবে কী কী আমাদেরকে জিজ্ঞেস করবে বা আমাদেরকে কি জিজ্ঞেস করবে, আমাদেরকে কি অ্যান্সার, আমাদেরকে অ্যান্সারটা কি দিতে হবে সেটা নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা। আমি একটা কাজ করে আমি ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ যারা কমেন্টস করে জানাচ্ছ যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। হয়তো ভয়েসটা একটু ভারী শোনাবে, সেজন্য আগে আমি সরি বলে নিয়েছি। একটু আজকে লাইফটা একটু মানে গলাটা একটু ওরকমই শোনাবে আর কি, কিছু করার নাই। ওকে, আচ্ছা, অনেকেই আমাকে বলছো যে তোমাদের স্লাইড ক্লিয়ারের কথা। হ্যাঁ, আমি ক্লাসে দেখেছি, আমি জুমেও ক্লাস দেখেছি। আমার এখানে আমি যেভাবে তোমাদেরকে স্লাইডগুলো দেখাচ্ছি আমার মনে হয় যে এটা যথেষ্ট ক্লিয়ার। সো যেগুলো তোমরা ছোট দেখো, যেই টেবলসগুলো আমাদের অনেক ফ্রন্টটা অনেক ছোট থাকে, আমি কিন্তু বলে দিই যে আমি এই ছকটা কোন বই থেকে নিয়েছি, আর ওই বই থেকে যেহেতু এটা তোলা, সেই জন্য আসলে আমি যতই চেষ্টা করি না কেন, আমি যদি তোমাদেরকে জুমেও নেই তাও তোমরা স্লাইডটা ক্লিয়ারলি বুঝতে পারবে না, বিকজ আমি যেহেতু ওখান থেকে তুলে নিয়ে আসি, সেজন্য হচ্ছে ওখানকার ফ্রন্টটা চেঞ্জ করা যায় না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, চলো আমরা আজকে পড়ি কার্টিলেজ। কার্টিলেজ হচ্ছে আমাদের কার্টিলেজগুলো যখন আমরা হাত দিই, আমরা তো হাত দিতে পারি, তাই না? মেয়েরা যে জায়গায় কি করছে দেখো, যে জায়গায় মেয়েরা নথ পরে তার ঠিক উপরের জায়গাটাই হচ্ছে আমাদের কার্টিলেজ। হ্যাঁ, পায়ার্সিংটা কিন্তু কার্টিলেজে হয় না। আমরা যে ইয়ার পায়ার্সিং করি বা নোজ পায়ার্সিং করি, এটা কিন্তু আমরা কার্টিলেজে করি না। তো কার্টিলেজটা কীরকম দেখায়, যেভাবে বেন্ড করতে চাই আমরা ঠিক সেভাবেই বেন্ড করতে পারি। সো এটা হচ্ছে একটা টাফ, কিন্তু বেন্ড করলে কিন্তু কার্টিলেজটা ভেঙে যাচ্ছে না। হ্যাঁ, সেই জন্য বলা হয়েছে টাফ। আর 14th এডিশনের জ্যানকোরেতে বলা হয়েছে দিস ইজ ডিউরেবল। হ্যাঁ, আর 13 এডিশনে বলা হয়েছিল দিস ইজ ফ্লেক্সিবল। আমরা দুটো কথা এখানে ইউজ করব। এটা হচ্ছে তোমার টাফ ডিউরেবল ফর্ম অফ সাপোর্টিং কানেকটিভ টিস্যু। আমরা আগেই পড়েছি যে সাপোর্টিং কানেকটিভ টিস্যুর আন্ডারে হচ্ছে আমাদের কার্টিলেজ, ঠিক আছে? সাপোর্টিং কানেকটিভ টিস্যুর আন্ডারে আমাদের আছে হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজটা হচ্ছে টাফ ডিউরেবল ফর্ম অফ সাপোর্টিং কানেকটিভ টিস্যু এবং এটা হচ্ছে ক্যারেক্টারাইজড বাই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। অবশ্যই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকবে, সেটাতে তো কোনো সন্দেহ নাই, উইথ হাই কনসেন্ট্রেশনস অফ গ্লাইকোজামাইনোগ্লাইকেন্স অ্যান্ড প্রোটিওগ্লাইকেন্স। এগুলো আমরা জানি, এগুলো হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে হচ্ছে তোমার ফাইবার্স আর গ্রাউন্ড সাবস্টেন্স মিলে হচ্ছে আমাদের ইসিএম, মানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। সেই জন্য এই কথাটা বলা হয়েছে যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে কী কী থাকছে, অবশ্যই থাকবে আমাদের গ্লাইকোজামাইনোগ্লাইকেন অ্যান্ড প্রোটিওগ্লাইকেন, আর তার সাথে থাকবে হচ্ছে আমাদের ফাইবারগুলো হচ্ছে কোলাজেন অ্যান্ড ইলাস্টিক ফাইবার। আমি উপরে তো লিখে দিয়েছি আজকের টপিকস হচ্ছে কার্টিলেজ। হ্যাঁ, যারা যারা জানতে চাচ্ছ আজকের টপিকস কার্টিলেজ, এত বড় একটা হেডিং দিয়ে শুরু হচ্ছে, সুতরাং বুঝতে পারার কথা যে আজকের টপিকস হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ টপিকসটা অনেকের কাছে খুবই ইম্পর্টেন্ট, আর অনেকের কাছে মনে হয় যে কিছু না, ইজ সো ইজি, সো নো নিড টু স্টাডি।
আমি বলবো যে আসলে নো নিড টু স্টাডি অর একবার পড়লেই হবে, এই ধ্যান ধারণাটা আমাদেরকে একটু সরিয়ে আমাদেরকে অবশ্যই একবার করে হলেও জিনিসটা একটু ঝালাই করে নিতে হবে। আমি তোমাদেরকে বলবো যে আমরা কি ধরনের প্রশ্ন করি। অ্যাজ এ স্টুডেন্ট, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার এই প্রশ্নগুলো অ্যান্সার করতে অবশ্যই মাথা খাটাতে হয়েছে। কিছু অ্যান্সার আমি করতে পেরেছিলাম, কিছু অ্যান্সার আমি করতে পারিনি, আমি শিখেছি। সো আমিও তোমাদের সাথে সেটা শেয়ার করব, তোমরাও দেখবে যে জিনিসটা ইজি হলেও কতটুকু ট্রিকি, ঠিক আছে? আর যারা যারা জানো বা অনেকেই আছে অনেক ট্যালেন্ট, তাদের জন্য তো অসুবিধা নেই, বাট আমি আসলে সবার জন্য কথা বলি, আমি অ্যাজ এ হোল সবার জন্য বলছি। আর অনেকে হয়তো এরই মধ্যে জানো কোশ্চেনের ট্রিক্স অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্সগুলো, আমি তোমাদেরকে এটাই আসলে একটু বলার চেষ্টা করি যে আমরা কি ট্রিক্সে আমরা অ্যান্সারটা করব। তাহলে হচ্ছে যে এটার সাথে আমাদের কার্টিলেজ বলি, যেহেতু কানেকটিভ টিস্যু, সুতরাং হচ্ছে আমাদেরকে বুঝতেই হবে যে এখানে অবশ্যই তো সেল থাকবেই, সেলের কোনো সন্দেহ নেই, সেল অবশ্যই থাকবে, তার সাথে ইসিএম থাকবে। ইসিএম কাকে কাকে বলি? ফাইবার প্লাস হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স, দুটোকে একসাথে বলি হচ্ছে ইসিএম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টাফ ডিউরেবল ফর্ম অফ সাপোর্টিং কানেকটিভ টিস্যু characterized by extracellular matrix with high concentrations of glycosaminoglycans and proteoglycans interacting with collagen and elastic fibers. আচ্ছা, এদের যে কার্টিলেজগুলো যে ফার্ম, সেই ফার্ম কেন? কারণ ওদের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটাই হচ্ছে ফার্ম কনসিস্টেন্সি, ঠিক আছে? ফার্ম কনসিস্টেন্সি। সেই জন্য কি হয় দেখো, দ্য কার্টিলেজ ক্যান বিয়ার মেকানিক্যাল স্ট্রেসেস উইদাউট পার্মানেন্ট ডিস্টোরশন। এখানে কিন্তু প্রচুর মেকানিক্যাল স্ট্রেস থাকে, তাই না? তো মেকানিক্যাল স্ট্রেস হলেও কিন্তু কার্টিলেজগুলো ডিস্টোরশন হয় না, কার্টিলেজগুলো ডিস্টোরশন হয় না, ঠিক আছে? তাহলে এদের যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটার কনসিস্টেন্সির কারণেই কার্টিলেজটা অনেক মেকানিক্যাল স্ট্রেসটা বিয়ার করতে পারে, ঠিক আছে? আচ্ছা, বিকজ অফ ইটস রেজিলিয়েন্সি অ্যান্ড স্মুথনেস, রেজিলিয়েন্সি মানে হচ্ছে সহনশীলতা, তো বিকজ অফ ইটস রেজিলিয়েন্সি অ্যান্ড স্মুথনেস লুব্রিকেটেড সারফেস, যেহেতু এটা হচ্ছে তোমার অনেক সহনশীল, প্লাস হচ্ছে এটা স্মুথ, প্লাস হচ্ছে এটা লুব্রিকেটেড, হ্যাঁ এটা কিন্তু লুব্রিকেটেড, সো সেই জন্য সে কি করে, ইট ক্যান প্রোভাইড কুশনিং অ্যান্ড স্লাইডিং, ইট ক্যান প্রোভাইড কুশনিং ইফেক্ট, হ্যাঁ এটা কুশনিং ইফেক্ট দেয়। প্লাস হচ্ছে স্কেলিটাল জয়েন্টে যেসব জায়গায় আমাদের স্লাইডিং মুভমেন্টগুলো হয়, যেসব জায়গায় আমাদের স্লাইডিং মুভমেন্টগুলো হয়, প্লাস হচ্ছে অন্যান্য যে কোনো ধরনের মুভমেন্ট যদি হয়, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের কার্টিলেজ থাকে, বিকজ এটা কিন্তু কুশনিং ইফেক্ট দিচ্ছে, এটা কুশনের ইফেক্ট দিচ্ছে। কুশনিং ইফেক্ট মানে হচ্ছে কি, যে এই জিনিসটা যদি থাকে তাহলে আমাদের যে স্ট্রাকচার আর স্ট্রাকচারের মধ্যে যেহেতু কি বলবো, এটা একটা মানে ঘর্ষণ হচ্ছে, সো সেই জায়গাগুলো পার্মানেন্টলি ডিস্ট্রয় হয়ে যাবে না। কুশনিং ইফেক্ট মানে সেই জায়গাটাকে সে কুশনের মতো আর কি, ঠিক আছে? কুশনের মতো সে হেল্প করবে, ওখানে সে কমফোর্ট দিবে। এগুলো হচ্ছে কার্টিলেজের ক্যারেক্টারিস্টিক্স। এগুলো কেন পড়াচ্ছি, এগুলো হচ্ছে কার্টিলেজের ক্যারেক্টারিস্টিক্স। আমাদের তো জিনিসগুলো জানতে হবে যে এগুলো কোথায় কোথায় থাকে এবং কার্টিলেজটা বেসিক্যালি কনসিস্টেন্সিটা কীরকম, এছাড়া এটার সারফেসটা কীরকম, এটার লুব্রিকেশন ইফেক্টস আছে কি না, এছাড়া কার্টিলেজগুলো কী কী কাজ করে, সেটার জন্য আমাদেরকে এই জিনিসগুলো একটু পড়তে হবে। সো কম্পোজিশন অর স্ট্রাকচার, কম্পোজিশনও যদি বলতে পারো, অথবা স্ট্রাকচার। এটা হচ্ছে যে সেল থাকবে, আমাদের দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে তোমার কন্ড্রোসাইট আর একটা হচ্ছে কন্ড্রোব্লাস্ট। কন্ড্রোসাইট অ্যান্ড কন্ড্রোব্লাস্ট সেম। কন্ড্রোসাইটটা হচ্ছে তোমার অ্যাক্টিভ যে সেলগুলো, সেইগুলো হচ্ছে আমাদের কন্ড্রোসাইট, আর কন্ড্রোব্লাস্ট হচ্ছে কন্ড্রোসাইট, আর যেগুলো হচ্ছে ইয়াং কন্ড্রোসাইট সেগুলোকে আমরা বলছি কন্ড্রোব্লাস্ট। আর ইসিএম এর মধ্যে কি কি আছে দেখো, ফাইবার্স আছে, ফাইবার্সের মধ্যে অফকোর্স কোলাজেন ফাইবার তো থাকবেই, বাট কোলাজেন ফাইবারের মধ্যে টাইপ 2 ফাইবারটা বেশি থাকে, টাইপ 2 ফাইবারটা বেশি থাকে। আর এছাড়া থাকে হচ্ছে ইলাস্টিক ফাইবার। আর গ্রাউন্ড সাবস্টেন্স আছে, গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে দেখো গ্লাইকোজামাইনোগ্লাইকেন, গ্লাইকোজামাইনোগ্লাইকেনের মধ্যে হচ্ছে কন্ড্রোইটিন সালফেট, কেরাটিন সালফেট অ্যান্ড হায়ালুরোনিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের গ্লাইকোজামাইনোগ্লাইকেন্সের মধ্যে পড়ছে। এছাড়া থাকছে প্রোটিওগ্লাইকেন্স, এছাড়া আছে গ্লাইকোপ্রোটিন অ্যান্ড অফকোর্স ওয়াটার, ওয়াটার থাকবেই। আচ্ছা, all types of cartilage like vascular supplies and chondrocytes receive
nutrients by diffusion from the capillaries in surrounding connective tissue which is called perichondrium. এটার মানে কি, আমরা জানি যে কার্টিলেজের কিন্তু কোনো নিজস্ব ব্লাড সাপ্লাই নেই। হ্যাঁ, কার্টিলেজের কিন্তু কোনো নিজস্ব ব্লাড সাপ্লাই নেই। তাহলে যেহেতু ব্লাড সাপ্লাই নেই, তাহলে কি হচ্ছে যে সে কোথা থেকে নিউট্রিয়েন্টসগুলো রিসিভ করবে? নিউট্রিয়েন্টস রিসিভ করবে ফ্রম দ্য সারাউন্ডিং যে কানেকটিভ টিস্যু আছে, যেটার নাম হচ্ছে তোমার পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে? তো পেরিকন্ড্রিয়াম থেকে নিউট্রিয়েন্টসটা সে রিসিভ করবে, হ্যাঁ, ডিফিউশনের মাধ্যমে। সো কানেকটিভ টিস্যু, প্রত্যেকটা কার্টিলেজের সারাউন্ডিংসে যে কানেকটিভ টিস্যুটা থাকে সেটার নামই হচ্ছে পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম কিন্তু শর্ট নোট হিসেবে আসে, পেরিকন্ড্রিয়াম। আমরা বোনসের ক্ষেত্রে যেরকম পড়েছি বা যারা পড়ায় পড়বো যে পেরিঅস্টিয়াম, ঠিক সেরকম কার্টিলেজের যে কভারিংটা, এটা অবশ্যই একটা কানেকটিভ টিস্যু। সো কার্টিলেজের কভারিং এর নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম, এবং এই পেরিকন্ড্রিয়ামটা কিন্তু তাদেরকে নিউট্রিশন সাপ্লাইটা প্রোভাইড করছে। দিস ইজ দ্য কার্টিলেজ সেল। দেখো কন্ড্রোব্লাস্ট, হ্যাঁ কন্ড্রোব্লাস্ট, আর দিস ইজ দ্য কন্ড্রোসাইট। এখন বলতে পারো যে কন্ড্রোসাইটগুলো কোথায় থাকে? ল্যাকুনাতে থাকে। এখানে ল্যাকুনাতে থাকে। ল্যাকুনা হচ্ছে একটা ফাঁকা স্পেস, যেটা বোনসেও থাকে আবার কার্টিলেজেও থাকে। বোনসের ল্যাকুনাতে থাকে হচ্ছে অস্টিওসাইট, কার্টিলেজের ল্যাকুনাতে থাকছে হচ্ছে কন্ড্রোসাইট, ঠিক আছে? এখানে দেখো, তোমরা সেলগুলো একটু দেখলেই বুঝতে পারবা কন্ড্রোব্লাস্টটা কিরকম, বাচ্চা টাইপের। সে কিন্তু এখনো ডিভাইড হচ্ছে না। কন্ড্রোব্লাস্টে আস্তে আস্তে মাইটোটিক প্রক্রিয়ায় গিয়ে সে কি করে, অনেকগুলো কন্ড্রোসাইট তৈরি করে। আর কন্ড্রোসাইটের পজিশনটা হচ্ছে, মানে সে কোথায় পাওয়া যাবে? ল্যাকুনাতে পাওয়া যাবে, ঠিক আছে? ল্যাকুনা মানে হচ্ছে অ্যানাটমিক্যালি ভাষায় আমি যদি বলি, ল্যাকুনা হচ্ছে তোমার একটা ফ্রি সারফেস, একটা মানে গহ্বর বলতে পারো, ঠিক আছে? একটা গহ্বর, সেখানে হচ্ছে আমাদের এই কন্ড্রোসাইটটা পাওয়া যায়। আর কন্ড্রোব্লাস্টগুলো হচ্ছে কার্টিলেজের সারফেসে লেগে থাকে, হ্যাঁ, কার্টিলেজের সারফেসের সাথে দেখবা লেগে আছে। আমি পিকচার দেখাবো। নাও দিস ইজ দ্য পেরিকন্ড্রিয়াম। দেখো, দিস ইজ দ্য শীথ অফ ডেন্স কানেকটিভ টিস্যু। যদি বলে যে পেরিকন্ড্রিয়াম কি জিনিস, পেরিকন্ড্রিয়াম অফকোর্স কানেকটিভ টিস্যু, সেটাতে কোনো সন্দেহ নাই। পেরিকন্ড্রিয়াম যদি বলে কোন ধরনের কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু that surrounds the cartilage in most places, forming an interface between the cartilage and the tissue supported by the cartilage. এখানে সে কি তৈরি করছে? সে একটা ইন্টারফেস তৈরি করে। সে কার্টিলেজ এবং সেই যেই টিস্যুটা মধ্যে তোমার যেই টিস্যুটা কার্টিলেজ দ্বারা সাপোর্ট পাচ্ছে, তার মধ্যে একটা ইন্টারফেস তৈরি করে, ঠিক আছে? পেরিকন্ড্রিয়াম হ্যাভার্স দ্য ব্লাড সাপ্লাই সার্ভিং দ্য কার্টিলেজ অ্যান্ড আর স্মল নিউরাল কম্পোনেন্ট। ওদের কিন্তু নিউরাল কম্পোনেন্ট আছে, ঠিক আছে? এখানে কিন্তু তোমার পেইন সেন্সেশন, যেহেতু নিউরাল, অল্প কিছু নিউরাল কম্পোনেন্ট, একেবারে যে অত বেশি তা না, অল্প কিছু নিউরাল কম্পোনেন্ট থাকে। দিস ইজ দ্য পেরিকন্ড্রিয়াম। এটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম হচ্ছে কভার্স দ্য, পেরিকন্ড্রিয়াম কোথায়, কোন কোন কার্টিলেজে পাওয়া যায়? হাইলিন কার্টিলেজে পাওয়া যায়, আর হচ্ছে তোমার ইলাস্টিক কার্টিলেজে পাওয়া যায়। ফাইব্রো কার্টিলেজে কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না। এটা হচ্ছে আমাদের পেরিকন্ড্রিয়াম, হ্যাঁ, দিস ইজ দ্য পেরিকন্ড্রিয়াম। এই যে এটা, এখানে দেখো পেরিকন্ড্রিয়াম, এখানে প্রচুর পরিমাণে ফাইবার্স আছে, আর এটা নিজেই তো একটা ডেন্স কানেকটিভ টিস্যু। এটা যে কার্টিলেজের সারফেসে দেখো একদম কার্টিলেজটাকে যেহেতু কভার করে আছে, সেজন্য আমরা এটাকে বলছি পেরিকন্ড্রিয়াম, হ্যাঁ, পেরিকন্ড্রিয়াম। তো পেরিকন্ড্রিয়াম পাওয়া যায় হচ্ছে তোমার কার্টিলেজ এবং হাইলিন কার্টিলেজ এবং ইলাস্টিক কার্টিলেজে, ঠিক আছে? আর এখানে দেখো যে ডেন্স কানেকটিভ টিস্যু কম্পোজড অফ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড টাইপ কোলাজেন 1 ফাইবার। এটা আমরা জানি যে ডেন্স কানেকটিভ যে টিস্যু, সেটার কম্পোজিশনের মধ্যে হচ্ছে আমাদের পড়বে ফাইব্রোব্লাস্ট প্লাস হচ্ছে তোমার কোলাজেন ফাইবার, মেইনলি টাইপ 1। আর এছাড়া কিন্তু তাদের ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে ব্লাড ভেসেলস থাকবে, সুতরাং পেরিকন্ড্রিয়ামে ব্লাড ভেসেলস থাকে, ঠিক আছে? এখানে যদি আরও মাইক্রোস্কোপিক্যালি দেখানো যেত তাহলে দেখতা যে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস আছে, সেই জন্য সেই কার্টিলেজকে নিউট্রিশন সাপ্লাইটা দিতে পারে। আচ্ছা, এখন এখানে একটা এক্সেপশন আছে যে আর্টিকুলার কার্টিলেজ হচ্ছে তোমার আর্টিকুলার যে কার্টিলেজগুলো হুইচ কভার্স দ্য এন্ডস অফ দ্য বোন। এখানে আমাদেরকে একটু বুঝতে হবে জিনিসটা, কারণ একটু পরে যখন আমি এক্সাম্পল দিতে যাব তখন তোমাদের মনে কোশ্চেন আসবে যে ম্যাডাম বলছে হাইলিন কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম থাকে, এখানে বলছে আর্টিকুলার কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম ল্যাকিং থাকে, তাহলে আসলে প্রবলেমটা কোথায়? আমি এখানে বলছি আর্টিকুলার কার্টিলেজগুলো সবসময় হাইলিন কার্টিলেজই হয়।
আর্টিকুলার কার্টিলেজ যেটা, সেটা হচ্ছে কভার্স দ্য এন্ডস অফ দ্য বোন অফ মুভেবল জয়েন্টস। তার মানে কি, যে বোনসের মধ্যে তো আমরা জানি যে দুইটা বোনস মিলে একটা করে জয়েন্টস তৈরি করে, দুইটার বেশিও বোনস হতে পারে। তো বোনসের যে মানে পোর্শনটা, যে ইনটা আমাদের জয়েন্ট তৈরি করে, সেটা কিন্তু কার্টিলেজ দিয়ে কভার থাকে, সেটাকে আমরা বলছি আর্টিকুলার কার্টিলেজ অর আর্টিকুলার হাইলিন কার্টিলেজ, যেটাই বলো। ও স্পেসিফিক্যালি ওই কার্টিলেজটাতে তোমার পেরিকন্ড্রিয়াম থাকবে না, ঠিক আছে, পেরিকন্ড্রিয়াম থাকবে না। তাহলে সে কিভাবে পাবে? এখন বলতে পারো যে আর্টিকুলার কার্টিলেজ বলছেন, সেখানে পেরিকন্ড্রিয়াম নাই, তাহলে সেই কার্টিলেজটা কিভাবে পাবে? অবশ্যই ডিফিউশনের মধ্যে পাবে। বা ডিফিউশনটা কোত্থেকে সে নিবে? তার চারদিকে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, আমি তোমাদেরকে যখন জয়েন্টস পড়াবো তখন তোমাদেরকে অবশ্যই পড়াবো যে সাইনোভিয়াল ফ্লুইড কি, এটা কিভাবে আমাদেরকে জয়েন্টসটাকে তোমার প্রটেক্ট করে, এটা আমি জয়েন্টস যখন পড়াবো তখন পড়িয়ে দিব। তো সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস থাকে, সেখান থেকে ডিফিউশনের মাধ্যমে আর্টিকুলার কার্টিলেজ যেটা সেটা হচ্ছে তোমার নিউট্রিশনটা পাচ্ছে। আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। হ্যাঁ, আমি কথাটা এখানে আর্টিকুলার কার্টিলেজটা এখানে স্পেশালি মেনশন করে দিয়েছি অ্যাজ বিকজ যখন আমি তোমাদেরকে এক্সাম্পল পড়াবো তখনই তোমরা প্যাচটা লাগাবা, কারণ তখন তোমরা বলবা যে আর্টিকুলার কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম আছে। নো, আর্টিকুলার কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম থাকবে না, থাকবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে ছোট ছোট টিপস। এটা হচ্ছে একটা আর্টিকুলার কার্টিলেজ। হ্যাঁ, আর্টিকুলার কার্টিলেজকে কিন্তু আমরা পার্মানেন্ট কার্টিলেজ বলি, উইদাউট আ পেরিকন্ড্রিয়াম। দিস ইজ আ পার্মানেন্ট কার্টিলেজ উইদাউট আ পেরিকন্ড্রিয়াম। কেন আমি এখানে পার্মানেন্ট কার্টিলেজ বলছি? বিকজ অফ, কিন্তু এখানে যেহেতু পেরিকন্ড্রিয়াম নাই, সেহেতু হচ্ছে তোমার এখানে যদি কোনো কারণে আর্টিকুলার কার্টিলেজটা ডিস্ট্রয় হয়ে যায়, সেটা কিন্তু আমরা মানে কখনো সে রিপেয়ার করতে পারবে না, ঠিক আছে। সেই জন্য আমরা এটাকে পার্মানেন্ট কার্টিলেজ বলছি। এখানে দেখো, এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। এই যে দেখো ছোট ছোট কন্ড্রোসাইট দেখা যাচ্ছে, এই যে এখানে কন্ড্রোসাইটগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট কন্ড্রোসাইট দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে তোমার আর্টিকুলার কার্টিলেজের এই সারফেসটা হচ্ছে আর্টিকুলার সারফেস, এই সারফেসটা হচ্ছে আর্টিকুলার সারফেস। আবার এখানে মনে করো আরেকটা বোনসের আর্টিকুলার কার্টিলেজ, ঠিক আছে। আর মাঝখানে থাকছে হচ্ছে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড। এই যে দেখো সাইনোভিয়াল ফ্লুইড আউট দেয়ার, এখানে সাইনোভিয়াল ফ্লুইড আছে। তাহলে এই সাইনোভিয়াল ফ্লুইড থেকে ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের আর্টিকুলার কার্টিলেজটা তার সবগুলো নিউট্রিশন নিতে পারবে, ঠিক আছে। এখানে এই কথাগুলোই বলা যে পার্মানেন্ট হাইলিন কার্টিলেজ ডাজ নট রিপেয়ার কুইকলি দ্য পেরিকন্ড্রিয়াম ক্যান সাপ্লাই দ্য কন্ড্রোব্লাস্ট। যেহেতু এখানে পেরিকন্ড্রিয়ামই নাই, সেহেতু সে কোনো সাপ্লাই দিতে পারছে না। আর্টিকুলার কার্টিলেজ ল্যাক্স এ পেরিকন্ড্রিয়াম, রেসিডেন্ট কন্ড্রোসাইট সার্ভ এজ এ প্রোজিনেটর। এখানে বাকি যে কন্ড্রোসাইটগুলো থাকে সেগুলোই তোমার প্রোজিনেটর হিসেবে কাজ করে কার্টিলেজটার গ্রোথের সময়। আচ্ছা, এরপর চলে যাই হচ্ছে, আমরা জানি যে কার্টিলেজ হচ্ছে তিন ধরনের, হাইলিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ আর হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। হাইলিন কার্টিলেজটা হচ্ছে তোমার হোমোজেনাস অ্যান্ড সেমি ট্রান্সপারেন্ট ইন দ্য ফ্রেশ স্টেট। ফ্রেশ কেন বললাম? যখন আমরা বডি থেকে হাইলিন কার্টিলেজটা নিব তখন দেখবা যে একদম একটা হোমোজেনাস একটা এবং সেমি ট্রান্সপারেন্ট, একেবারে ক্লিয়ারলি ট্রান্সপারেন্ট বলবো না, সেমি ট্রান্সপারেন্ট বলবো, এরকম দেখা যায়। হায়ালিন গ্রিক ওয়ার্ড থেকে আসছে, হায়ালোস, গ্রিক ওয়ার্ড হায়ালোস থেকে এসেছে, যেটার মানে হচ্ছে গ্লাস, যেটার মানেই হচ্ছে গ্লাস। তো গ্লাস কিন্তু একদম তোমার ট্রান্সপারেন্ট না, সেমি ট্রান্সপারেন্ট, ঠিক আছে। সো হাইলিন কার্টিলেজটা থাকবে হচ্ছে তোমার হোমোজেনাস অ্যান্ড সেমি ট্রান্সপারেন্ট। ম্যাট্রিক্সটা দেখো, ম্যাট্রিক্সটা হচ্ছে গ্লাসি কারণ ওই যে ওর নামের সাথেই তো আছে যে এটা গ্লাসের মতো অ্যাপিয়ারেন্স থাকবে। অ্যান্ড হোমোজেনাস ম্যাট্রিক্স ডিউ টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ইটস কোলাজেন ফাইবার্স is similar to that of the ground substances in which it is embedded. কথাটা বুঝো যে যখনই তুমি বলবা যে হাইলিন কার্টিলেজটা, প্রথম প্রশ্নটাই আসবে হাইলিন কার্টিলেজ তুমি চিনলা কিভাবে? আমি চিনেছি বিকজ অফ, আমি যদি ম্যাট্রিক্সটা বলি, ম্যাট্রিক্সটা হচ্ছে গ্লাসি অ্যান্ড হোমোজেনাস থাকবে। নেক্সট কোশ্চেনটাই তোমাকে করবে, তুমি এখানে হোমোজেনাস বলছো, গ্লাসি বলছো কেন? কারণ
এখানে যে কোলাজেন ফাইবারগুলো আছে, এখানের যে কোলাজেন ফাইবারগুলো আছে, সেই কোলাজেন ফাইবারের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং এটা তোমার যে গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে এই কোলাজেন ফাইবারগুলো থাকে সেইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম। তো সেম হলে একটা আরেকটাকে কি করবে, রিপেল করবে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা হোমোজেনাস দেখি। এখানে বলেছে যে দ্য ড্রাই ওয়েট অফ দ্য হাইলিন কার্টিলেজ ইজ নিয়ারলি 40% অফ কোলাজেন। হ্যাঁ, 40% অফ কোলাজেন ইমবেডেড ইন এ ফার্ম হাইড্রেটেড জেল অফ প্রোটিওগ্লাইকেন্স অ্যান্ড স্ট্রাকচারাল গ্লাইকোপ্রোটিনস। এটা জাস্ট কথার কথা, এখানে আমরা পরবর্তীতে তোমাদেরকে পড়াবো। হ্যাঁ, রুটিন হিস্টোলজিতে প্রোটিওগ্লাইকেন্স, যেহেতু এখানে প্রচুর পরিমাণে প্রোটিওগ্লাইকেন্স থাকে, সেই জন্য কিন্তু ম্যাট্রিক্সটা বেজোফিলিক হবে। দ্যাটস ওয়াই আই কালার্ড ইট পার্পল। হ্যাঁ, পার্পল কালারের থাকে, তাই না? যেহেতু বেজোফিলিক কালার নিবে, সেই জন্য কিন্তু এটা পার্পল থাকবে। আর কোলাজেন যে ফাইবারগুলো থাকবে এগুলো অনেক থিন থাকবে, সেই জন্য আমি কোলাজেন ফিব্রিল বলেছি। ফাইবারকেও আরো মাইক্রোস্কোপিক, মানে ফাইবারের থেকেও আরো থিন ডায়ামিটার হলে সেটাকে আমরা বলি হচ্ছে ফিব্রিল। ঠিক আছে, ফিব্রিল। দেন মোস্ট অফ দ্য কোলাজেন ইন হাইলিন কার্টিলেজ ইজ টাইপ 2। তাহলে তোমার হাইলিন কার্টিলেজের মধ্যে যে কোলাজেন ফাইবারটা থাকছে সেটা টাইপ হচ্ছে টাইপ 2। আর রুটিন হিস্টোলজি প্রিপারেশনে অফকোর্স এটা তোমার বেজোফিলিক থাকবে। ওয়াই বেজোফিলিক? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ প্রোটিওগ্লাইকেন্স। হ্যাঁ, প্রোটিওগ্লাইকেন্সের জন্য। এর পরের কম্পোনেন্টটা হচ্ছে এগ্রিকান হচ্ছে একটা তোমার প্রোটিওগ্লাইকেনটা কিন্তু একটা প্রোটিনের ফ্যামিলি। হ্যাঁ, একটা প্রোটিনের ফ্যামিলি। এখানে কিন্তু অনেক ধরনের প্রোটিওগ্লাইকেন হতে পারে, এত কিছু তো আমরা পড়তে পারবো না। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে যে প্রোটিওগ্লাইকেনটা আছে সেটার নাম হচ্ছে এগ্রিকান। অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আমাদের থাকে সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এখানে যে গ্লাইকোপ্রোটিনটা থাকে সেটার নাম হচ্ছে কন্ড্রোনেকটিন। যখন তোমরা হাইলিন কার্টিলেজ শর্ট নোট হিসেবে আসবে তখন কিন্তু তোমাদেরকে আলাদা করে দিতে হবে যে ম্যাট্রিক্সে কি কি তুমি পাচ্ছ আর কন্ড্রোসাইটটা কেমন থাকে। ঠিক আছে, তাহলে আমরা মাত্র শেষ করলাম ম্যাট্রিক্স। তা ম্যাট্রিক্সটা আমাদের কিরকম থাকবে, ম্যাট্রিক্সে কি কি পাওয়া যাচ্ছে, এটার কনসিস্টেন্সিটা হচ্ছে গ্লাসি অ্যান্ড হোমোজেনাস বিকজ অফ দ্য কোলাজেন ফাইবার্স, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য কোলাজেন ফাইবার্স অ্যান্ড দ্য গ্রাউন্ড সাবস্টেন্স ইজ সেম। দ্যাটস ওয়াই এটা হোমোজেনাস অ্যাপিয়ারেন্স দিচ্ছে। তারপরে আমরা প্রোটিওগ্লাইকেন তো অবশ্যই থাকবে। প্রোটিওগ্লাইকেনের কারণেই আমরা স্টেইনিংটা হচ্ছে তোমার, আমরা যখন রুটিন হিস্টোলজিক্যাল প্রিপারেশন করব, মানে হেমাটক্সিলিন অ্যান্ড ইউসিন স্টেইন করব, তখন হচ্ছে তোমার এটার কালারটা থাকবে হচ্ছে বেজোফিলিক, দ্যাট ইজ দ্য পার্পল কালার। ওকে, তারপরে যে প্রোটিওগ্লাইকেনটা যেটা থাকছে, প্রোটিওগ্লাইকেন তো মাস্ট থাকছে। প্রোটিওগ্লাইকেনের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে এগ্রিকান প্রোটিন, এটা ইম্পর্টেন্ট, দ্যাটস এখানে উল্লেখ করেছে। তারপরে অ্যানাদার একটা ইম্পর্টেন্ট গ্লাইকোপ্রোটিন থাকে যেটার নাম হচ্ছে কন্ড্রোনেকটিন। ওকে, দেন হচ্ছে দেখো এখানে একটা কথা বলা হয়েছে, এটা যদি কেউ মনে না রাখতে পারো কোনো অসুবিধা নাই, এটা আমি তোমাদের জানার জন্য বলছি যে প্রত্যেকটা কন্ড্রোসাইটের চারিদিকে কিন্তু আমাদের কি থাকে, ইসিএম থাকে, মানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে। সো কন্ড্রোসাইটের চারিদিকে আমাদের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আছে এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে গ্লাইকোজামাইনো গ্লাইকেন্সগুলো অনেক বেশি। ঠিক আছে, অনেক বেশি কোলাজেন ফাইবারের থেকে। সেই জন্য কি হয় দেখো, টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, এখানে টেরিটোরিয়াল ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের চারিদিকের এরিয়াটাকে বলা হচ্ছে টেরিটোরি। হ্যাঁ, টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, এটা একটু বেশি বেজোফিলিক থাকবে, দেখবা অনেক বেশি পার্পল কালার দিচ্ছে। দেন দ্য এরিয়াস অফ ইন্টারটেরিটোরিয়াল ম্যাট্রিক্স, তাহলে কি হচ্ছে যে কন্ড্রোসাইটের চারিদিকে যেহেতু তোমার ইসিএম যেহেতু থাকে, ইসিএম এর মধ্যে হচ্ছে বেশি হচ্ছে তোমার গ্লাইকোজামাইনো গ্লাইকেন্স। দ্যাটস ওয়াই কিন্তু আমরা কন্ড্রোসাইটের চারিদিকে কালারটা বেশি পাবো। ঠিক আছে, পার্পল কালারটা বেশি পাবো। আর একটা মনে করো যে তোমার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, তার পাশে আরেকটা টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, দুটার মাঝখানে যে এরিয়া সেটার নামই হচ্ছে ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। সেখানে কিন্তু আমরা স্টেইনিংটা কম পাবো, মানে পেইল পাবো, লেস বেসোফিলিক অর পেইল। ওকে, এটা জাস্ট জানার জন্য। এটা পরীক্ষায় যদি
আন্ডার গ্র্যাজুয়েশনে বলতে না পারো, এটার জন্য ফেল হবে না। হ্যাঁ, এটা হয়তো জিজ্ঞেসই করবেন আন্ডার গ্র্যাজুয়েশনে। পোস্ট গ্র্যাজুয়েশনে যারা যদি অন্য সাবজেক্টের এক্সেপ্ট অ্যানাটমি যদি পরীক্ষা দেয়, তাহলে হয়তো বেশি ভালো পারলে জিজ্ঞেস করতে পারে। আর যারা স্পেসিফিক অ্যানাটমি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করবে তাদেরকে অবশ্যই এই কথাটা জিজ্ঞেস করবে। এই কথাটা জিজ্ঞেস করবে। আচ্ছা, কন্ড্রোসাইটগুলো কিরকম থাকে দেখো। অ্যাট দ্য পেরিফেরি অফ দ্য কার্টিলেজ ইয়াং কন্ড্রোসাইটের আরেকটা নাম হচ্ছে কন্ড্রোব্লাস্ট। এটার শেপটা থাকে হচ্ছে ইলিপ্টিক্যাল শেপ, এবং এটা তোমার কার্টিলেজের সারফেস বরাবর প্যারালালি থাকবে, ঠিক আছে, উইথ দ্য লং এক্সিস প্যারালাল টু দ্য সারফেস। আস্তে আস্তে তুমি যখন ডিপার মানে আরো ভিতরে যখন ঢুকবা, তখন এরা কি হয়ে যায়, সাইজে আস্তে আস্তে বড় হয়ে যাবে। হ্যাঁ, রাবিতা ফারা অনেক জুম হওয়ার কারণে কি হয়েছে, ভালো হচ্ছে মানে স্লাইডটা কি ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার লাগছে না, আমি সেটা জানতে চাচ্ছি। আমি রেকর্ডেড লাইভগুলো আমি নিজে দেখি, অ্যাগেন আমি নিজেই দেখি। তো আমার কাছে আমার স্লাইড এই পর্যন্ত যতগুলো আমি ক্লাস নিয়েছি, সো আমার কাছে কোনো স্লাইডে আমার কাছে ব্লার মনে হয় নাই। হ্যাঁ, ব্লার মনে হয় নাই। যদি কারো কাছে এক একটা স্লাইড ব্লার মনে হয়, তাহলে সে লাইভটা কেটে আবার অ্যাগেন জয়েন করো। এটা হয়তো তোমার মানে কানেকশনের জন্য হয়তো এরকম হতে পারে। ওকে, আচ্ছা, সবাই বলছে মোটামুটি এক পাশ তো কাটার কথা না, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি এক পাশ কাটার কথা না। এখানে শুধুমাত্র যেটুকুন জায়গাটা তোমার লেখালেখি আছে সেইটুকুন জায়গাটাই ফোকাসড আছে, বাকিটুকুন ফোকাসড আসলে এইটা পুরোটাই এটার এরিয়া। হ্যাঁ, এটার থেকে বেশি ক্লিয়ার করা পসিবল না, আর এটার থেকে বেশি বড় হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন যদি প্রথমে আমরা কি পাচ্ছি, ঠিক কার্টিলেজের পেরিফেরিতে মানে কার্টিলেজের সারফেসের মধ্যে আমরা পাচ্ছি কন্ড্রোব্লাস্টগুলো, যেগুলো হচ্ছে সারফেসের প্যারালালি থাকছে। আস্তে আস্তে যখন আমরা ভেতরের দিকে যাব, মানে আরো ডিপারে যাব, তখন এদের সাইজটা বড় হয়ে যাবে, ঠিক আছে, বড় হয়ে রাউন্ড হবে। আর এরা কি হবে দেখো, এরা নিজেদেরকে গ্রুপে ভাগ করে ফেলবে, এক একটা গ্রুপ হয়ে যাবে। এবং এই গ্রুপের মধ্যে দেখো আপ টু 8 সেল পর্যন্ত গ্রুপিং হতে পারে। এই কথাটা যে কি ইম্পর্টেন্ট, মানে এটা পুরো লাল কালি দিয়ে দাগায় রাখতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু বেসিক্যালি জানতেই চাই যে তুমি ম্যাট্রিক্সের সম্পর্কে জানো কিনা, আর কন্ড্রোসাইটগুলো কিভাবে অ্যারেঞ্জমেন্টে আছে সেটা আমাদেরকে তোমরা যদি শুধু এই দুটো কথা বলতে পারো আর 2-3টা এক্সাম্পল দিতে পারো, মানে ইউ আর দ্য বিয়ন্ড আমাদের স্যাটিসফ্যাকশনে চলে যাবা। এটা যে কি ইম্পর্টেন্ট, এবং আসলে এই জিনিসগুলোই আমরা মিস করি। আমি জানি না, আমি আমার স্টুডেন্ট লাইফের কথা বলবো, আমাকে এই পয়েন্টগুলো আমাকে যদি আরেকটু কেউ বলে দিত যে এটা আরো বেশি করে পড়তে হবে, এই কথাটাই লাগবে, আমি এই কথাটা দিয়ে আরো বেশি ভালো আমি রেজাল্ট করতে পারতাম, ঠিক আছে। এই কথাটা আমাকে বলতে হবে, এটা আমি আসলে যখন আমাকে আস্ক করা হয়েছিল আমি কথাটা বুঝতেই পারি নাই, আমি প্রশ্নটাই বুঝি নাই। দিস ইজ দ্য ট্রুথ অফ মাই স্টুডেন্ট লাইফ। সো আমি নিজে যেটা প্রবলেম ফেস করি, আমি আমার স্টুডেন্টদেরকে সারাক্ষণ ওটা নিয়ে গুতাইতে থাকি যে এটা এভাবে করে অ্যান্সার দাও। আই ডোন্ট নো যে এটা তোমাদের হেল্প হবে কি হবে না, আমি জানি না। যদি কারো কপালে এটা পড়ে, দেখবা যে এই কথাগুলো জিজ্ঞেস করে কিনা, তখন বললো যে ম্যাডাম হ্যাঁ এই কথাগুলো আমাদেরকে জিজ্ঞেস করছে। আচ্ছা, যাই হোক, মানে প্রথমে তোমার যেহেতু কন্ড্রোব্লাস্ট থাকে, কন্ড্রোব্লাস্টের শেপটা থাকে হচ্ছে ইলিপ্টিক্যাল, যেহেতু এটাকে তোমার প্যারালালি থাকতে হবে, ঠিক আছে। আস্তে আস্তে যখন তার ডিপারে যায় তখন কিন্তু আর প্যারালালি থাকে না, মানে এক্সিসের সাথে প্যারালালি থাকার আর কোনো দরকার নেই। হ্যাঁ, এক্সিসের সাথে প্যারালালি থাকার আর কোনো দরকার নেই, তখন তারা কি হয়েছে, সাইজটা বড় হয়ে যায়, ইলেকট্রিক্যাল থেকে রাউন্ড হয়ে যাবে, এবং ওরা নিজেদেরকে একটা গ্রুপ করবে। এই গ্রুপের নাম হচ্ছে আইসোজেনাস এগ্রিগেশনস। গ্রুপিং কিরকম হয় দেখো, 2টা সেল মিলেও গ্রুপ হইতে পারে, 3টা সেল মিলেও গ্রুপ হইতে পারে, 4টা সেল মিলেও গ্রুপ হইতে পারে। তোমরা গ্রুপিং করে যেরকম করে পড়ালেখা করো ঠিক সেরকম। হ্যাঁ, মনে করো যে আমরা 3জন মিলে একটা গ্রুপ, আমরা 2জন মিলে একটা গ্রুপ, তোমরা কি হলো আইসোজেনাস এগ্রিগেশন হয়ে আছো, ঠিক আছে, তোমরা আইসোজেনাস এগ্রিগেশনের মধ্যে আছো। সো এই গ্রুপিংটা কিন্তু 8 সেল পর্যন্ত, এর বেশি না, 8 সেল পর্যন্ত হবে। দিস ইজ দ্য পিকচার অফ হাইলিন কার্টিলেজ। আমার কাছে মনে হচ্ছে খুব ভালোই দেখা যাচ্ছে। এক্সকিউজ মি, আজকে আমি একটু কাশি টাশি দিব। হ্যাঁ, মানে গলা শুকায় আসে আর কি, অনেক বেশি ড্রাই হয়ে যায় গলাটা। এটা হচ্ছে আমাদের হাইলিন কার্টিলেজ। হাইলিন কার্টিলেজে দেখো কন্ড্রোব্লাস্টগুলো
কিরকম আছে, ইলেকট্রিক্যাল শেপ আছে, তাই না? এবং দেখো এটা কিন্তু এটা সারফেসের সাথে প্যারালালি আছে, এক্সিসের সাথে প্যারালালি আছে। এর পরের সেলগুলো খেয়াল করো, এগুলো দেখো কত বড় বড়, এগুলো হচ্ছে কত বড় বড়, এবং সাইজটা খেয়াল করো রাউন্ড, তাই না? সাইজটা কিন্তু দেখো রাউন্ড হয়ে গেছে। দেখো ওরা কিভাবে গ্রুপিং করছে, কোনোটা একাই আছে, কোনোটা একাই আছে, আবার কোনোটা কি হয়েছে দেখো, এই যে দুইটা মিলে একটা গ্রুপ করছে, এই দুইটা মিলে একটা গ্রুপ করছে, এরা মিলে একটা গ্রুপ করছে, এরকম কিছু গ্রুপে ভাগ হয়ে গেছে। এটার মানেই হচ্ছে তোমার আইসোজেনাস এগ্রিগেশনস। আইসোজেনাস এগ্রিগেশনস ডিস্ট্রিবিউশনটা বলি, ডিস্ট্রিবিউশনটা থাকবে হচ্ছে আর্টিকুলার সারফেসেস অফ মুভেবল জয়েন্টস, ইন দ্য আর্টিকুলার সারফেসেস অফ মুভেবল জয়েন্টস। তারপর হচ্ছে তোমার রেসপিরেটরি প্যাসেজে থাকে, ঠিক আছে? রেসপিরেটরি প্যাসেজ যেমন হচ্ছে তোমার নোজ, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, এগুলোতে থাকবে। তারপর হচ্ছে ইন দ্য ভেন্ট্রাল এন্ডস অফ দ্য রিবস, যেই পোর্শনটা তোমার স্টারনামের সাথে যে লাগে, ভেন্ট্রাল এন্ডস অফ দ্য রিবস, এপিফাইশিয়াল প্লেট অর এপিফাইশিয়াল কার্টিলেজ অফ দ্য লং বোনস, এই এপিফাইশিয়াল প্লেট বরাবর কিন্তু তোমার লংজিটিউডিনাল বোন গ্রোথ হয়। তারপর হচ্ছে এমব্রায়োতে যে প্রথমে টেম্পোরারি যে স্কেলিটনটা, এটা পুরোটাই হাইলিন কার্টিলেজ থাকে একদম এমব্রায়োতে। বাচ্চাদের যখন তোমার অর্গানোজেনেসিস শুরু হয় তখন যে বোনসের যে স্ট্রাকচারটা, এটা কিন্তু আমরা টেম্পোরারি স্কেলিটন বলি, কারণ এটা গ্র্যাজুয়ালি বোনসে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে তোমার টেম্পোরারি স্কেলিটনটা পুরোটাই হাইলিন কার্টিলেজ। এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করছিল, এমব্রায়োতে হাইলিন কার্টিলেজ কোথায় পাচ্ছি, ঠিক আছে? আর এছাড়া তো এই এক্সাম্পলগুলো কিন্তু তোমরা সবাই ভালোই পারো। আর এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করো, এখানে যে আমি আর্টিকুলার সারফেসের যে হাইলিন কার্টিলেজ, সেখানে কিন্তু পেরিকন্ড্রিয়াম থাকে না, কিন্তু নর্মালি হাইলিন কার্টিলেজে আমরা পেরিকন্ড্রিয়াম পাবো। শুধুমাত্র একটা জায়গার হাইলিন কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম ল্যাকিংস থাকে, সেটা হচ্ছে আর্টিকুলার সারফেসেস অফ দ্য মুভেবল জয়েন্টস, মানে জয়েন্টসের এখানে যেই আর্টিকুলার কার্টিলেজটা থাকবে, সেই আর্টিকুলার কার্টিলেজে কোনো পেরিকন্ড্রিয়াম থাকবে না। এখানে একটা কথা বলা হয়েছে, যেহেতু কার্টিলেজে তোমার ব্লাড সাপ্লাই নাই, সেই জন্য হচ্ছে তোমার এরা সবসময় একটা লো অক্সিজেন টেনশনে থাকে, মানে ওদের সবসময় অক্সিজেনটা কম থাকে। তখন কি করে, অক্সিজেন কম যখন থাকে তখন তো তাদের অবশ্যই গ্লুকোজ লাগবে, তাই না? গ্লুকোজ তো যে কোনো সেলে কিন্তু গ্লুকোজ লাগে। তখন ওরা গ্লুকোজটা পায় কোথা থেকে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে। আর বাকি কথাগুলো আমি আগেই বলে ফেলছি, যে তোমার নিউট্রিয়েন্টসটা ডিফিউশনের মাধ্যমে পেরিকন্ড্রিয়াম থেকে কার্টিলেজে আসে। তো কিভাবে আসে? যখন আমরা জয়েন্টসের মুভমেন্টগুলো হয়, মনে করো কম্প্রেশন এবং ডিকম্প্রেশন, এই কম্প্রেশন এবং ডিকম্প্রেশনের এই মুভমেন্টের সময় ডিফিউশনের মাধ্যমে নিউট্রিয়েন্টসগুলো ব্লাড থেকে আমাদের কন্ড্রোসাইটে চলে আসে, মানে কার্টিলেজের সারফেসে চলে আসে। তারপরে আস্তে আস্তে সমস্ত কার্টিলেজেই এই ডিফিউশনের মাধ্যমে নিউট্রিয়েন্টসগুলো চলে যায়। দিস ইজ দ্য এন্ড অফ দ্য হাইলিন কার্টিলেজ। হ্যাঁ, এরপরে আসে ইলাস্টিক কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজটা খুবই সহজ। এখানে মানে তোমার কোলাজেন ফাইবার তো অবশ্যই থাকবে, তার সাথে তোমার প্রচুর পরিমাণে এলাস্টিক ফাইবার্স থাকে, ঠিক আছে? তোমার কিন্তু কোলাজেন ফাইবার টাইপ 2 থাকবেই, তার সাথে ইন এডিশন প্রচুর পরিমাণে ইলাস্টিক ফাইবার বেশি পাবো। কোন ফাইবার বেশি পাবো? অবশ্যই ইলাস্টিক কার্টিলেজ, ইলাস্টিক ফাইবারই বেশি পাবা। Abundant network of elastic fibers in addition to a meshwork of collagen fiber type 2 fibrils which give fresh elastic is a yellowish color. প্রথমে আমরা যদি ফ্রেশ স্টেটে যদি ইলাস্টিক কার্টিলেজগুলো দেখো, ওটা কিন্তু কালারটা ইয়েলোইশ থাকে, ঠিক আছে? এরপরে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট স্টেইনিং করি, অ্যাপ্রোপ্রিয়েট স্টেইনিংয়ে তোমার কোলাজেন যে বান্ডেলগুলো, হ্যাঁ ম্যাট্রিক্সের মধ্যে তোমার ডার্ক বান্ডেল দেখা যায়। ইলাস্টিক ফাইবারগুলো ডার্ক কালার আসে, অনেক ডার্ক কালার আসে, ঠিক আছে? এবং ডিস্ট্রিবিউটেড আনইভেনলি, মানে যেখানে সেখানে ডিস্ট্রিবিউশন, কোনো মানে তোমার কোনো ডাইরেকশন ফলো করে না, কিচ্ছু ফলো করে না। ইলাস্টিক ফাইবারগুলো ইলাস্টিক কার্টিলেজের মধ্যে আনইভেনলি, মানে যেখানে সেখানে সে ডিস্ট্রিবিউটেড থাকে, ঠিক আছে? কোনো নিয়মতান্ত্রিক ওয়েতে সে ডিস্ট্রিবিউটেড থাকে না। ম্যাট্রিক্সটা কিরকম থাকে? ম্যাট্রিক্সের মধ্যে অ্যাবান্ডেন্ট নেটওয়ার্ক অফ ইলাস্টিক ফাইবার থাকবে, প্রচুর পরিমাণে ইলাস্টিক ফাইবার থাকবে, এমবেডেড ইন এ স্মল অ্যামাউন্ট অফ গ্রাউন্ড সাবস্টেন্সটা কম থাকবে, আর প্রচুর পরিমাণে ইলাস্টিক ফাইবার থাকবে। আর এছাড়া কোলাজেন ফাইবার থাকবে, কোলাজেন ফাইবার টাইপ 2 থাকবে, ঠিক আছে? কোলাজেন ফাইবার টাইপ 2 থাকবে। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। কন্ড্রোসাইটগুলো কিভাবে থাকবে? এখানে আমি একটা কথা বলছি, এটা একটু বুঝবা। দে অফেন ফাউন্ড সিংলি মানে একটা
নিঃসঙ্গ, হ্যাঁ, সে কিন্তু মানে একটা কন্ড্রোসাইটের মধ্যে দেখবা একটাই সেল থাকে, একটা কন্ড্রোসাইটের মধ্যে একটাই সেল থাকে, কিন্তু এরা কিন্তু তোমার আইসোজেনাস এগ্রিগেশন অবস্থায় থাকবে, গ্রুপে গ্রুপে পাবা, গ্রুপ ছাড়া কিন্তু না। অনেকে এটা কিন্তু প্যাচ লাগায় দেয়, হ্যাঁ, এটা কিন্তু প্যাচ লাগায় দেয়, প্যাচ লাগানো যাবে না, আইসোজেনাস এগ্রিগেশনে থাকবে, কিন্তু পাওয়া যাবে হচ্ছে তোমার সিঙ্গলি, মানে সিঙ্গেল সিঙ্গেল হিসেবেই পাওয়া যাবে। এই যে এটা দেখো, এটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ইলাস্টিক ফাইবার, প্রচুর পরিমাণে ইলাস্টিক ফাইবার। আর এগুলো হচ্ছে দেখো কন্ড্রোসাইট, এই যে দেখো এক একটা কন্ড্রোসাইট, হ্যাঁ, এই যে কিছু কিছু আইসোজেনাস গ্রুপে আছে, আর বাকিগুলো হচ্ছে দেখো একটা একটা করে গ্রুপে আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইলাস্টিক কার্টিলেজ। ডিস্ট্রিবিউশন অনেকে হচ্ছে তোমার এরকম করে বলে বলে ট্রিপল বলে। ট্রিপল এর মধ্যে কি কি আসে, যে এক্সটার্নাল অডিটরি ক্যানেলস, তারপর হচ্ছে ইস্টিশিয়ান টিউব, ইপিগ্লটিস, এছাড়া থাকে হচ্ছে অরিকল অফ দ্য ইয়ারে থাকে, আর হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কিছু কিছু জায়গায় ইলাস্টিক কার্টিলেজ পাওয়া যায়। এক্সাম্পলগুলো খুব সহজ, হ্যাঁ, এটা তো তোমরা অনেকেই জানো যে ইলাস্টিক কার্টিলেজগুলো কোথায় পাওয়া যায়। আচ্ছা, এরপরে চলে যাওয়া হচ্ছে ফাইব্রো কার্টিলেজটা হচ্ছে তোমার দুইটা জিনিস দিয়ে বেসিক্যালি তৈরি। একটা হচ্ছে তোমার ফাইব্রো কার্টিলেজটা কিন্তু মিংলিং, মানে এটার কম্পোজিশনে আসলে বেসিক্যালি থাকে হচ্ছে হাইলিন কার্টিলেজ আর হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু, ঠিক আছে। এই দুইটার কম্বিনেশন বলতে পারো ফাইব্রো কার্টিলেজ। এবং এদের মধ্যে হচ্ছে তোমার প্রোটিওগ্লাইকেন্সটা কম থাকে, প্রোটিওগ্লাইকেন্সটা বেশি থাকলে আমরা এর আগে কি বলেছি, হাইলিন কার্টিলেজে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিওগ্লাইকেন থাকে, সেই জন্য কিন্তু স্টেনিংটা তোমার বেজোফিলিক হয়। এখানে যেহেতু তোমার প্রোটিওগ্লাইকেন কম, সেই জন্য কিন্তু তোমার ফাইব্রো কার্টিলেজটা হচ্ছে অ্যাসিডোফিলিক, মানে ইউসিনোফিলিক হবে, ঠিক আছে। আর দেয়ার ইজ নো ডিস্টিংক্ট সারাউন্ডিং পেরিকন্ড্রিয়াম ইন দ্য ফাইব্রো কার্টিলেজ। এটা কিন্তু আমি আগেই বলেছি যে ফাইব্রো কার্টিলেজে কোনো পেরিকন্ড্রিয়াম পাবো না। ম্যাট্রিক্সের মধ্যে কোলাজেন ফাইবার থাকবে, নিউমেরাস কোলাজেন ফাইবার, হ্যাঁ, কোলাজেন ফাইবার অবশ্যই তো টাইপ 2 কোলাজেন ফাইবারই থাকবে। কোলাজেন ফাইবারগুলো কিন্তু বান্ডেল হিসেবে থাকে, ঠিক আছে, বান্ডেল হিসেবে থাকে, এবং প্যারালালি থাকবে, বান্ডেল হিসেবে তো অবশ্যই থাকবে, কিন্তু এগুলো হচ্ছে তোমার কার্টিলেজের সাথে, কার্টিলেজের সারফেস বরাবর প্যারালালি থাকে, সেই জন্য কিন্তু এরকম একটা ফাইব্রাস অ্যাপিয়ারেন্স আসে, ঠিক আছে। আর ইট ইজ কম্পোজড অফ টাইপ 2 কোলাজেন ফাইবার্স। এছাড়া তোমার ডেন্স কানেকটিভ টিস্যু থাকে, আর অল্প কিছু টাইপ 1 কোলাজেন ফাইবারও আমরা ফাইব্রো কার্টিলেজে পাই। তবে মেইনলি হচ্ছে কোলাজেন ফাইবার হচ্ছে টাইপ 2 কোলাজেন ফাইবার, এরা হচ্ছে প্যারালাল বান্ডেল হিসেবে থাকে, দ্যাটস ওয়াই ফাইব্রো কার্টিলেজের অ্যাপিয়ারেন্সটা হচ্ছে তোমার ফাইব্রাস অ্যাপিয়ারেন্স হয়, ঠিক আছে। কন্ড্রোসাইটগুলো হচ্ছে তোমার কোনোটা সিঙ্গেল থাকে, সিঙ্গলিও থাকে, আবার কিছু কিছু তোমার আইসোজেনাস এগ্রিগেশনে থাকে। তবে আইসোজেনাস এগ্রিগেশনটাই আমরা বেশি পাচ্ছি। আচ্ছা, দিস ইজ দ্য ফাইব্রো কার্টিলেজ। এখানে দেখো, এটা হচ্ছে তোমার ফাইব্রো কার্টিলেজ। এই যে এগুলো হচ্ছে আমাদের কন্ড্রোসাইট, হ্যাঁ, আমি এটা রুটিন স্টেনিং এর ছবি দিয়েছি, এই জন্য পার্পল আর পিঙ্কিশ পার্পলিশ আসছে। এই যে এগুলো হচ্ছে তোমার কন্ড্রোসাইট। এটা দেখো সিঙ্গেল আছে, কিন্তু এই যে এটা সিঙ্গেল আছে, কিন্তু কিছু কিছু আমরা গ্রুপেও পাই, যেমন হচ্ছে তোমার এই যে এটা কিন্তু গ্রুপে আছে, হ্যাঁ, এটা কিন্তু গ্রুপে আছে, এখানে হালকা একটু দেখা যাচ্ছে গ্রুপে আছে। সো এরকম হচ্ছে তোমার কিছু কিছু তুমি। আর এখানে দেখো ম্যাট্রিক্সটা খেয়াল করো, এখানে ম্যাট্রিক্সটা দেখছো কিরকম ফাইব্রাস একটা ম্যাট্রিক্স, ফাইব্রাস কেন, কারণ হচ্ছে যে কোলাজেন ফাইবারগুলো হচ্ছে তোমার প্যারালালি থাকছে এবং বান্ডেল হিসেবে থাকছে, প্যারালাল বান্ডেল হিসেবে, সেই জন্য ফাইব্রো কার্টিলেজের অ্যাপিয়ারেন্সটা কিন্তু ফাইব্রাস কার্টিলেজ হিসেবে, মানে ফাইব্রাস একটা অ্যাপিয়ারেন্স আসে। এই যে এইটা হচ্ছে আমাদের মানে পুরো ম্যাট্রিক্সটা। আমার আই হোপ সো যে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে, আমার কাছে মনে হচ্ছে যে অনেক ক্লিয়ার। আর এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে ইন্টারভার্টিবল ডিস্ক অফ দ্য স্পাইনাল কলাম, স্পাইনাল কর্ডের মধ্যে ইন্টারভার্টিবল ডিস্ক, যে দুইটা ভার্টিবার মাঝখানে থাকে কি যে ডিস্কটা, সেটার নামই তো হচ্ছে ইন্টারভার্টিবল ডিস্ক, তাই না? তাহলে ইন্টারভার্টিবল ডিস্কে থাকবে পিউবিক সিম্ফাইসিস, এরপর খুব সুন্দর সুন্দর জায়গায় থাকে মেনিসকাস। আমরা তো জিজ্ঞেস করি যে মেনিসকাস কি, কোথায় থাকে মেনিসকাস, ঠিক আছে, অ্যান্সারিং দ্য শর্ট, হ্যাঁ অবশ্যই আমি বলে দিব। ইন্টারভার্টিবল ডিস্ক, তারপর হচ্ছে তোমার পিউবিক সিম্ফাইসিস,
মেনিসকাস, ইনসারশন অফ দ্য টেন্ডন, যেখানে তোমার টেন্ডনের ইনসারশন থাকবে সেখানে, প্লাস হচ্ছে গ্ল্যানয়েড ল্যাব্রাম অ্যান্ড এসিটাবুলার ল্যাব্রাম, গ্ল্যানয়েড ল্যাব্রাম অ্যান্ড এসিটাবুলার ল্যাব্রাম। এটা হচ্ছে তোমার পার্থক্যটা। হ্যাঁ, এটা তোমরা একটু হালকা পাতলা দেখবা বা এরকম একটু কষ্ট করে করে দেখতে হবে। কেন? এটা তোমাদের পুরোপুরি আমি একদম তুলে দিয়েছি হচ্ছে জ্যানকুরা থেকে। জ্যানকুরাতে সেম একটা এরকম পয়েন্ট পাবা। এখানে দেখো হাইলিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ আর ফাইব্রো কার্টিলেজ। যারা এখানে একটু ঘোলা দেখতে পাচ্ছ বা ক্লিয়ার মনে হচ্ছে না, তারা অবশ্যই জ্যানকুরাটা খুলে দেখো, ওখানেই দেওয়া আছে। এছাড়া তোমরা ইন্টারনেট ঘাটলেও এই প্রশ্নটার ইয়েটা পাবা, একদম সেম একটা পিকচার পাবা। তাহলে দেখো মেইন ফিচার্স অফ দ্য, প্রথমে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। আমরা কিন্তু জানি যে দেখো এখানে লেখছে হোমোজেনাস, তার সাথে কি থাকে, কোলাজেন ফাইবার টাইপ 2 আর এগ্রিকান থাকে। এখানেও হচ্ছে কোলাজেন ফাইবার টাইপ 2 থাকবে, এগ্রিকান থাকবে, তার সাথে থাকবে হচ্ছে ইলাস্টিক ফাইবারস। আর এখানে হচ্ছে টাইপ 2 কোলাজেন প্লাস হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু উইথ টাইপ 1 কোলাজেন ফাইবার। মেজর সেল, কি কি মেজর সেল পাওয়া যায় এখানে? হাইলিন কার্টিলেজে কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট, হেয়ার ইজ অলসো কন্ড্রোসাইট অ্যান্ড কন্ড্রোব্লাস্ট, বাট ফাইব্রো কার্টিলেজে একটু এক্সেপশনাল, সেটা হচ্ছে কন্ড্রোসাইট প্লাস হচ্ছে আমরা পাবো ফাইব্রোব্লাস্ট। ঠিক আছে, এই যে এইটা যে কি ইম্পর্টেন্ট, টিপিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ কন্ড্রোসাইট, এটার মধ্যে 4 স্টার দিয়ে রাখো, টিপিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য কন্ড্রোসাইট। এখানে দেখো হাইলিন কার্টিলেজটা আইসোলেটেড থাকতে পারে অথবা স্মল আইসোজেনাস গ্রুপেও থাকতে পারে। হ্যাঁ, স্মল আইসোজেনাস গ্রুপে থাকতে পারে। আর ইলাস্টিক কার্টিলেজটা হচ্ছে তোমার স্মল আইসোজেনাস গ্রুপে থাকবে, স্মল আইসোজেনাস গ্রুপে থাকবে। আর কিন্তু প্রত্যেকটা তোমার সেলের ভিতরে একটা করে কন্ড্রোসাইট থাকে। ঠিক আছে, একটা করে কন্ড্রোসাইট থাকে। হ্যাঁ, নাফিজা, এটা আমি বলে দিয়েছি, এটা তোমরা শত চেষ্টা করলেও এটা ক্লিয়ার হবে না। হ্যাঁ, এটা ক্লিয়ার করতে হলে জুম দিয়ে বিশাল বড় করে তোমাদেরকে দেখাতে হবে। এটা একদম পুরোপুরি হুবাহু জ্যানকুরা থেকে তুলে দেওয়া। পরবর্তীতে তোমরা যখন রেকর্ডেড লাইভটা দেখবা, রেকর্ডেড লাইফে যদি ছবিটা স্টিল করে নিতে পারো, মানে যদি তোমরা এটাকে কি বলে স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে স্ক্রিনশটের সাথে একটু মিলাই দেখো, সেমটাই আমি এখানে তুলে দিয়েছি। আর যেগুলো একটু, এগুলা কিন্তু আমার পক্ষে আর এর থেকে বেশি বড় করা সম্ভব না। ঠিক আছে, এটা এর থেকে বেশি বড় করা সম্ভব না। আর যদি সম্ভব হয় তাহলে হচ্ছে তোমার পার্থক্যগুলা একটা পেজে না 2টো পেজে করে দেখাতে হবে। তো সেই জন্য দেখা যায় যে 2টা পেজে, মাত্র এই 2টার জন্য আবার আরেকটা পেজে যেহেতু অ্যারেঞ্জ করতে হয়, আমি এই জন্য আর করি নাই। আর এটা খুবই হচ্ছে তোমার কি বলে জ্যানকুরা সবার কাছেই আছে, সো সবাই এটা একটু কষ্ট করে বইটা থেকে দেখে নিও। আর যদি মনে করো আমার কাছে বইটা অ্যাভেলেবল না, তাহলে তুমি ইন্টারনেটে যদি এটার পার্থক্য খুঁজো, সেম পার্থক্যটাই পাবা, সেম ছবিটাই আছে, ছবি খুঁজলেই পেয়ে যাবা। আচ্ছা, তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা তোমার পয়েন্টস কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, পয়েন্টস ইম্পর্টেন্ট। এখানে দেখো ইলাস্টিক কার্টিলেজের কথা যেটা বলছিলাম, ওরা কিন্তু আইসোজেনাস গ্রুপেই থাকবে, বাট এক একটার মধ্যে এক এক, মানে তোমার একটা করে ল্যাকুনাতে একটা করে সিঙ্গেলি তোমার কন্ড্রোসাইট থাকবে। ঠিক আছে, যেমন এখানে কিন্তু অনেকখানে দেখা গেছে যে একটা লেকুনাতে 2টা করে সেল আছে, 3টা করে সেল আছে, কিন্তু এরকম এখানে কিন্তু থাকবে না ইলাস্টিক কার্টিলেজের ক্ষেত্রে। এটাই হচ্ছে এটার সাথে পার্থক্য। আর বাকিগুলো সবই হাইলিন কার্টিলেজ হচ্ছে আইসোলেটেড অবস্থা থাকে, মানে একটাও থাকতে পারে, আবার গ্রুপিং হয়েও থাকতে পারে। মানে মনে করো আমার স্টাডি পার্টনার আমি পাইলাম না, তাহলে কি আমাকে একা থাকতে হবে, আমাকে একাই পড়ালেখাটা করতে হবে, তার মানে আমি আইসোলেটেড। আর কেউ গ্রুপে পড়ছে 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, বাট গ্রুপিংটা 8 জনের বেশি হবে না। ঠিক আছে, আপ টু 8 সেল পর্যন্ত আইসোজেনাস গ্রুপ হয়। এই গ্রুপে থাকাটাকে বলছে আইসোজেনাস গ্রুপিং। আর এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট ফাইব্রো কার্টিলেজের ক্ষেত্রে, এখানে এরা হচ্ছে তোমার আইসোলেটেডও থাকতে পারে অথবা স্মল আইসোজেনাস গ্রুপে থাকবে, কিন্তু এটা কিন্তু সবসময় এক্সিয়ালি থাকবে। ঠিক আছে, একটা এক্সিস বরাবর থাকবে। আর এখানে হচ্ছে পেরিকন্ডিয়াম, প্রেজেন্স অফ পেরিকন্ডিয়াম এখানে তোমার হাইলিন কার্টিলেজে থাকবে, এই যে এক্সেপ্ট অ্যাট দ্য এপিফাইসিস অ্যান্ড আর্টিকুলার কার্টিলেজ, এই দুটো জায়গায় থাকবে না। ইলাস্টিক কার্টিলেজে থাকবে না, ফাইব্রো কার্টিলেজে এখানে হচ্ছে প্রেজেন্স অফ পেরিকন্ডিয়াম, এটা ভুল উঠছে। হ্যাঁ, এটা নো হবে, ফাইব্রো কার্টিলেজের ক্ষেত্রে এটা নো হবে। আর মেজর লোকেশনস অফ এক্সাম্পল, এখানে হচ্ছে কোথায় পাওয়া যায়, এটা অলরেডি আমি বলে ফেলছি, এটা আর বললাম না। আর মেইন ফাংশনটা দেখো, হাইলিন কার্টিলেজ হচ্ছে তোমার, যেহেতু এটা স্মুথ, সেই জন্য এটা কি করে জয়েন্ট সারফেসে থাকে এবং এরা হচ্ছে ফ্রিকশনটা প্রিভেন্ট করে আর স্ট্রাকচারাল সাপোর্ট দেয়।
আর এটা হচ্ছে যেহেতু ফ্লেক্সিবল শেপ অ্যান্ড ফ্লেক্সিবল যেহেতু এটা শেপ, সেই জন্য হচ্ছে তোমার সফট টিস্যুটাকে সাপোর্ট দিবে, সফট টিস্যুকে সাপোর্ট দিবে হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ, যেহেতু এটা ফ্লেক্সিবল শেপ এবং সহজে তুমি কি করতে পারো, মানে নিজের ইচ্ছা মতো এটাকে বেন্ডিং করা যায় ইলাস্টিক কার্টিলেজটা। আর ফাইব্রো কার্টিলেজ হচ্ছে কুশনিং ইফেক্ট দিবে, টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড রেজিস্ট্যান্স টু টিয়ারিং অ্যান্ড কম্প্রেশন। আসলে ফাইব্রো কার্টিলেজটা হচ্ছে যেখানে অনেক বেশি পরিমাণে তোমার টেনশন মানে তোমার রেজিস্ট্যান্স হয়, সেই সব জায়গায় হচ্ছে তোমার ফাইব্রো কার্টিলেজটা থাকে। যেসব জায়গায় অনেক বেশি শক্তির প্রয়োজন হয় সেই সব জায়গায় ফাইব্রো কার্টিলেজটা থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি পিকচারটা দেখাইছি, এটা একটা নর্মাল পিকচার, এত ইয়া হওয়ার কিছু নাই। এখানে তোমাদেরকে যে পিকচারগুলো দেখাইছি সেটারই একটু সহজ ইলাবোরেশন আর কি। এখানে খালি একটু দেখো যে ফাইব্রো কার্টিলেজের ক্ষেত্রে আমি বলছিলাম যে এরা সিঙ্গেলও থাকে অথবা আইসোজেনাস গ্রুপেও থাকে। এখানে আইসোজেনাস গ্রুপটা দেখায় নাই, বাট এই সেলগুলো সবসময় এক্সিয়ালি থাকবে, ঠিক আছে। আর এখানে দেখো ইলাস্টিক কার্টিলেজ, দেখছো কি অবস্থা, একদম ইলাস্টিক কার্টিলেজ যত্রতত্র আনইভেনলি এখানে হচ্ছে ইলাস্টিক ফাইবার প্রেজেন্ট। আচ্ছা, কার্টিলেজ এখন হচ্ছে যে পরবর্তীতে যেটা সেটা হচ্ছে কার্টিলেজ ফর্মেশন, গ্রোথ অ্যান্ড রিপেয়ার। কার্টিলেজ ফর্মেশন, গ্রোথ অ্যান্ড রিপেয়ার, এখানে হচ্ছে যে কার্টিলেজটা তৈরি হবে কি কোথা থেকে, এটা হচ্ছে এমব্রায়োনিক মেসেনকাইম থেকে, হ্যাঁ। আর এই যে কার্টিলেজ ফর্মেশনের প্রক্রিয়াটার নাম হচ্ছে কন্ড্রোজেনেসিস। তাহলে কার্টিলেজগুলো আমাদের আসতেছে কোথা থেকে, এমব্রায়োনিক মেসেনকাইম থেকে। এখন তুমি কিভাবে বুঝবা যে এমব্রায়োনিক মেসেনকাইম থেকে আস্তে আস্তে যে তোমার সেলগুলো ডিফারেন্সিয়েশন হচ্ছে, এটা বোঝা যাবে কিভাবে। মেসেনকাইমাল সেলগুলো হচ্ছে তোমার, ওদের কিন্তু অনেক এক্সটেনশন থাকে, ওদের চারিদিকে লেজের মতো থাকে, ঠিক আছে। আস্তে আস্তে মেসেনকাইমাল সেলটা কি হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে, সেলের সাইজটা রাউন্ড হতে থাকবে এবং এদের যে এক্সটেনশনগুলো আছে সেই এক্সটেনশনগুলো আস্তে আস্তে রিট্র্যাক্ট হতে থাকবে, মানে আস্তে আস্তে ছাঁটাই হতে থাকবে আর কি। এবং ওরা কি করবে, র্যাপিডলি মাল্টিপ্লাই হয়ে আস্তে আস্তে একসাথে প্যাকিং হতে থাকবে, ডেন্সলি প্যাকড অবস্থায় থাকবে। এটাই হচ্ছে তোমার ফার্স্ট ইন্ডিকেশন অফ দ্য সেলুলার ডিফারেন্সিয়েশন। তার মানে এমব্রায়োনিক মেসেনকাইম থেকে যে কার্টিলেজটা তৈরি হচ্ছে সেটা আমি বুঝবো কিভাবে, রাউন্ডিং আপ দ্য মেসেনকাইমাল সেল which retract their extension, multiply rapidly and become more densely packed together is the first indication of the cell differentiation. এখন হচ্ছে তোমার কন্ড্রোব্লাস্ট, প্রথমে থাকে হচ্ছে কন্ড্রোব্লাস্ট, তারপর আস্তে আস্তে হচ্ছে কন্ড্রোসাইট। এটা তুমি কিভাবে বুঝবা, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের রেফার করে হচ্ছে ডিউরিং অ্যান্ড আফটার দ্য পিরিয়ড অফ দ্য রেপিড প্রলিফারেশন এবং বোথ স্টেজে তোমার বেসোফিলিক সাইটোপ্লাজম থাকবে, তার মানে কালারটা পার্পল আসবে এবং প্রচুর পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায় এখানে। কেন, ফর কোলাজেন সিনথেসিস, ঠিক আছে, ফর কোলাজেন সিনথেসিস। এখন দেখো প্রোডাকশন অফ দ্য ইসিএম এনক্লোজেস দ্য সেল ইন দেয়ার লেকুনা অ্যান্ড দেন গ্রাজুয়ালি সেপারেটস দ্য কন্ড্রোব্লাস্ট ফ্রম ওয়ান আনাদার। এখানে হচ্ছে যে যখন কন্ড্রোব্লাস্ট থেকে আস্তে আস্তে কন্ড্রোসাইট হচ্ছে, তার সাথে সাথে কিন্তু এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সও তৈরি হচ্ছে। যখন সেলের চারিদিকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স তৈরি হওয়া শুরু হবে, তখন কি হয়ে যাবে, ওই সেলটা লেকুনাতেই আটকে যাবে, ঠিক আছে, ঠিক আছে। এবং আস্তে আস্তে তোমার কন্ড্রোব্লাস্ট থেকে কন্ড্রোসাইটে পরিণত হবে এবং কন্ড্রোসাইটটা নিজেদেরকে কন্ড্রোব্লাস্ট থেকে সেপারেট করে ফেলবে এই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা তৈরি হওয়ার জন্য। আর এই যে কার্টিলেজ ডিফারেন্সিয়েশন যেটা, সেটা শুরু হয় হচ্ছে সেন্টার থেকে আস্তে আস্তে পেরিফেরির দিকে যায়। সেই জন্য আমরা সেন্টারে কিন্তু প্রচুর পরিমাণে কন্ড্রোসাইট পাবো, হ্যাঁ। আমরা যদি একটা কন্ড্রোজেনেসিস প্রক্রিয়াটা দেখতে পাই, তাহলে আমরা সেন্টারে পাই হচ্ছে কন্ড্রোসাইট আর পেরিফেরালে পাই হচ্ছে তোমার কন্ড্রোব্লাস্ট। কেন, এটার প্রশ্নটার অ্যান্সার হচ্ছে যে কার্টিলেজ ডিফারেন্সিয়েশন টেক প্লেস ফ্রম দ্য সেন্টার টু আউটওয়ার্ড, মানে সেন্টার টু পেরিফেরি। সেই জন্য আমরা সেন্টারে কন্ড্রোসাইট পাই আর পেরিফেরালি আমরা পাই হচ্ছে কন্ড্রোব্লাস্ট, ঠিক আছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের দেখাচ্ছে, এটা পেরিকন্ড্রিয়াম, একদম উপরের যে মেসেনকাইমটা থাকে সেটা তৈরি করছে পেরিকন্ড্রিয়াম, ঠিক তার নিচে তৈরি হচ্ছে কন্ড্রোব্লাস্ট। আর এখানে দেখো কন্ড্রোব্লাস্টগুলো আস্তে আস্তে কন্ড্রোসাইটে পরিণত হচ্ছে, এগুলো হচ্ছে ম্যাচিউর সেল। তাহলে আমার সেন্টারে আমরা প্রচুর পরিমাণে কি পাচ্ছি, কন্ড্রোসাইট পাচ্ছি, আর পেরিফেরির দিকে পাচ্ছি হচ্ছে কন্ড্রোব্লাস্ট, হ্যাঁ। কন্ড্রোসাইট পাচ্ছি সেন্টারি আর কন্ড্রোব্লাস্ট পাই হচ্ছে পেরিফেরালি। আচ্ছা, কার্টিলেজ যে গ্রো হয়, সেই গ্রো এর হচ্ছে দুইটা প্রসেস আছে,
একটা হচ্ছে তোমার অ্যাপোজিশনাল গ্রোথ আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল গ্রোথ। অ্যাপোজিশনাল গ্রোথ হচ্ছে পাশাপাশি গ্রোথ, এটার কারণে ব্রেথে বাড়বে, প্রস্থে বাড়বে। আর ইন্টারস্টিশিয়াল গ্রোথের কারণে হচ্ছে তোমার লেংথে বাড়বে। অ্যাপোজিশনাল গ্রোথে কি হচ্ছে দেখো, কন্ড্রোব্লাস্টগুলো তোমার যে পেরিকন্ড্রিয়ামের মধ্যে যে কন্ড্রোব্লাস্টগুলো আছে সেগুলো আস্তে আস্তে কন্ড্রোসাইটে পরিণত হয়, এরা ম্যাট্রিক্স তৈরি করে। যেহেতু ম্যাট্রিক্স যখনই তৈরি হবে তখনই কিন্তু আস্তে আস্তে এটা ব্রেথে বাড়তে থাকবে অ্যান্ড অ্যাড টু দ্য এক্সিস্টিং কার্টিলেজ। আর ইন্টারস্টিশিয়াল গ্রোথটা দেখো, এটা হচ্ছে এইটুকুন হচ্ছে ইন্টারস্টিশিয়াল গ্রোথ। এখানে যেই কার্টিলেজগুলো তৈরি হয়ে আছে সেগুলোরই প্রলিফারেশন হচ্ছে আর হাইপারট্রফি হচ্ছে। হাইপারট্রফি অ্যান্ড প্রলিফারেশন অফ দ্য এক্সিস্টিং কন্ড্রোসাইট, এটাই হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল গ্রোথ। এভাবে হচ্ছে তোমার কি হচ্ছে ইন্টারস্টিশিয়াল গ্রোথ, আর একটা হচ্ছে অ্যাপোজিশনাল গ্রোথ। এই গ্রোথটা কিন্তু আমাদেরকে জানতে চায়, হ্যাঁ এই গ্রোথটা হচ্ছে জানতে চায় যে অ্যাপোজিশনাল গ্রোথ আর ইন্টারস্টিশিয়াল গ্রোথটা হচ্ছে কি জিনিস আর কোনটা কিসের জন্য ইম্পর্টেন্ট। অ্যাপোজিশনাল গ্রোথ দিয়ে হচ্ছে আমাদের ব্রেথ বাড়বে, আর ইন্টারস্টিশিয়াল গ্রোথ দিয়ে হচ্ছে আমাদের লম্বায় বাড়বে, মানে লেংথে বাড়বে। ওকে, আর এখানে বলা হচ্ছে যে যদি কোনো কারণে আমাদের কার্টিলেজটা রিপেয়ার হয়ে যায়, একমাত্র যদি সে বাচ্চা ইয়াং চিলড্রেন না হয়, তাহলে কিন্তু আমাদের ড্যামেজড কার্টিলেজগুলো রিপেয়ার হতে অনেক সময় লাগে, ঠিক আছে, অনেক সময় লাগে। এবং এখানে হচ্ছে তোমার ড্যামেজ এরিয়াতে পেরিকন্ড্রিয়ামটা একটা স্কার টিস্যু তৈরি করে, একটা স্কার টিস্যু তৈরি করে। স্কার টিস্যু কিন্তু ডেন্স কানেকটিভ টিস্যু, ঠিক আছে, স্কার টিস্যু তৈরি করে। এখন আসলে কি হওয়ার কথা ছিল যে পেরিকন্ড্রিয়ামটা যেহেতু ডেন্স কানেকটিভ টিস্যু দিয়েই তৈরি, সো পেরিকন্ড্রিয়াম কি করতেছে, একটা স্কার তৈরি করতেছে। সে কিন্তু নতুন করে কোনো কার্টিলেজ তৈরি করে না, ঠিক আছে, নতুন করে কিন্তু কোনো কার্টিলেজ তৈরি করে না। সেই জন্য কিন্তু কার্টিলেজের রিপেয়ার ক্যাপাসিটি খুবই পুয়ার, হ্যাঁ রিপেয়ার ক্যাপাসিটি বলো অথবা রিজেনারেশন বলো, সেটা খুবই পুয়ার ডিউ টু ইটস এভাস্কুলারিটি অ্যান্ড লো মেটাবলিক রেট। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে বলছিলাম যে ওয়াই, একটা কোশ্চেন আসছে ওয়াই, হ্যাঁ কার্টিলেজকে আমি কেন কানেকটিভ টিস্যু বলবো, কারণ কানেকটিভ টিস্যু হতে হলে আমাদের কি কি থাকতে হবে, সেল, ফাইবার অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স। সেল তো অবশ্যই আছে, কন্ড্রোসাইট, এছাড়া প্রচুর পরিমাণে আমাদের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকছে, ফাইবারস আছে, তারপরে হচ্ছে তোমার গ্রাউন্ড সাবস্টেন্স আছে। সেই জন্য হচ্ছে আমি বলতেছি কার্টিলেজ হচ্ছে কানেকটিভ টিস্যু। এছাড়া ওয়াটার তো থাকবেই, ওয়াটারের কারণে কিন্তু ওর সহনশীলতা এত বেশি। ওয়াটার দেখো 60 থেকে 80% হচ্ছে তোমার ওয়াটার। আর নিজস্ব কোনো ব্লাড ভেসেলসও নাই, নার্ভ সাপ্লাইও নাই, নো নার্ভস অর ভেসেলস। এই কারণগুলোর জন্য হচ্ছে কার্টিলেজটা কানেকটিভ টিস্যু। তোমাদের কিন্তু হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে তুমি কার্টিলেজটাকে কেন কানেকটিভ টিস্যুর আন্ডারে ফেললা, কি কি জন্য। হ্যাঁ, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্লাইড। আমি একটু তোমাদের ইয়েতে একটু ঠিক করে ফেলি, নাহলে আবার সবাই এটা ভুলভাল তোলা শুরু করবে। এটা হচ্ছে তোমার নো হবে। ফাইব্রো কার্টিলেজে কিন্তু পেরিকন্ড্রিয়ামটা থাকে না, ঠিক আছে। তাহলে কোথায় কোথায় থাকছে, ইলাস্টিক কার্টিলেজে থাকবে, হাইলিন কার্টিলেজে থাকবে, আর ফাইব্রো কার্টিলেজে থাকবে না। ওকে, আমার কাছে জানতে চাইছো যে পেরিকন্ড্রিয়ামে আমরা কতটুকু অ্যান্সার করব। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। যদি আমাদের শর্ট নোট হিসেবে আসে তো আমি কতটুকু লিখবো, আমি এখানে যতটুকু কভার করছি ততটুকু লিখতে পারলে ইনাফ। আর এই পিকচারটা দিবা, এটা তোমাদের হাইলিন কার্টিলেজের পিকচারটা। হাইলিন কার্টিলেজ বা যে কার্টিলেজই আঁকো সেটার সারফেসটাই হচ্ছে তোমার পেরিকন্ড্রিয়াম, হ্যাঁ সারফেসটাই হচ্ছে পেরিকন্ড্রিয়াম। এখানে আমি যে কতটুকু লিখেছি এই কতটুকু লিখলেই তোমার শর্ট নোট কভার করে যাবে। প্লাস হচ্ছে তুমি এরকম একটা পিকচার দিয়ে দিবা, এই পিকচারের মধ্যেই তোমার এখানে মার্ক করে দিবা, লেভেল করে দিবা যে দিস ইজ দ্য পেরিকন্ড্রিয়াম দ্যাট কভার্স দ্য সারফেস অফ হাইলিন কার্টিলেজ অ্যান্ড ইলাস্টিক কার্টিলেজ বাট নট ফাইব্রো কার্টিলেজ। এছাড়া তুমি আলাদা করে এভাবে লিখতে পারো যে কম্পোজিশনের ডেন্স কানেকটিভ টিস্যু অ্যান্ড ডেন্স কানেকটিভ টিস্যু লিখে, ডেন্স কানেকটিভ টিস্যুর কম্পোজিশনে থাকছে হচ্ছে ফাইব্রোব্লাস্ট অ্যান্ড টাইপ 1 কোলাজেন ফাইবার। এগুলো আসলে বেশি থাকে, এগুলো আমার দরকার নাই। আমি যদি এইটুকুন খালি লিখি তাহলেই হয়ে যাবে, তাহলে এটা 85% কভার করবে। পেরিকন্ড্রিয়াম এর থেকে বেশি আসলে লেখার কোনো কিছু নাই। এটা চিত্রটা যারা দিবা অবশ্যই পেরিকন্ড্রিয়ামের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা কার্টিলেজের চিত্র দিতে হবে, এবং কোন কার্টিলেজটা তুমি দিবা অবশ্যই তুমি সেখানে হাইলিন কার্টিলেজ অথবা ইলাস্টিক কার্টিলেজ দিবা। আচ্ছা, আজকে যাই হোক ক্লাস হচ্ছে এখানেই সমাপ্তি। আমি একটু কার্টিলেজে যাই।
সবাই পরবর্তীতে রেকর্ডেড লাইভটা দেখে নিবা। আজকে ভিউয়ার্স অনেক কম ছিল, মেবি কার্টিলেজ বা হিস্টোলজি হয়তো পড়তে পড়তে সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে আজকে ভিউয়ার্স অনেক কম ছিল। আরও অনেক বেশি ভিউয়ার্স থাকে বা অনেকে হয়তো ব্যস্ত রেকর্ডেড লাইভ দেখবে। কার্টিলেজটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রচুর প্রচুর প্রশ্ন আসে কার্টিলেজ থেকে, ছোট ছোট অনেক প্রশ্ন আসে। আর প্রশ্ন কিন্তু শুধু এটা না যে এসিকিউতে যেটা আসছে সেটাই আমার প্রশ্ন, তা না, এমসিকিউতেও কিন্তু তোমাদের প্রশ্ন আসে। আর যারা আন্ডার গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট, আর যারা পোস্ট গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এমসিকিউটা খুব ভ্যালিউ রাখে। সো অ্যানাটমিটা আসলে এমন একটা টপিকস যেটা হচ্ছে আমি কি বলবো, যে অ্যানাটমিটা আমরা সবসময় মনে করি যে শুধু গ্রসটা পড়লেই আমাদের হয়ে যাবে। সো আমরা গ্রসটা টপ করে পড়ে ফেলি, কারণ গ্রস নিয়ে আমরা অনেক কনফিডেন্ট এবং আমরা আসলে অনেক ভালো পারি। সো দেখা যায় যে এমন একটা প্রশ্ন আসছে যেটা হয়তো একটু টিপিক্যাল। এখন কিন্তু তোমাদের যে কারিকুলাম যেটা সেটা দেখলাম একটু চেঞ্জ হয়ে গেছে। সো শুধু গ্রস পড়ে কভার আপ করা মনে হয় এখন এতটা বেশি ইজি না। এখন আস্তে আস্তে পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষাগুলো অনেক টাফ হয়ে যাচ্ছে, অনেক ক্যান্ডিডেট থাকে। সো আমরা হচ্ছে ছোট ছোট যে জিনিসগুলো, এই জিনিসগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট লাগবে। পরে এসে দেখবো যে আমি এই জিনিসগুলো আমি জানতাম, কিন্তু জাস্ট একটা রিভিশনের অভাবে আমি প্রশ্নটা ভুল লিখে আসছি। সো আমাদের কিন্তু খুব কষ্ট লাগবে তখন। এই কষ্ট এবং এই কষ্টে যেন আমরা না থাকি, সেই জন্য আমরা একটু এটার ব্যাপারে কনসেন্ট্রেশন করব। আর বাকি যেই লাইনেই যাও না কেন তাকে অবশ্যই অ্যানাটমির মধ্যে দিয়ে যাইতে হবে। সো আমরা যদি এখন থেকে একটু ভালো করে পড়ি তাহলে দেখবা পরবর্তীতে তোমরা যখন কোনো কিছু পরীক্ষা দিতে বসবা বা যে কোনোখানে তোমাদের জন্য অনেক ইজি হবে, ওয়েটা অনেক ইজি হবে। অ্যানাটমি যদি জানো খুব ভালো করে তাহলে কিন্তু পরবর্তীতে যখন পোস্ট গ্র্যাজুয়েশনে যাবা বা যে কোনোখানে তোমাদের এক্সামিনেশন করা, একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া, একটু থিঙ্কিং করা, ওটা খুব ইজি হবে। যাই হোক, অনেক কথা বলছি, আর আমার গলাটা হয়তো আজকে একটু ভারী ভারী শোনা যাচ্ছে, হয়তো এত বেশি শ্রুতি মধুর হয়তো ক্লাসটা হয় নাই, কিছু করার নাই। আমি আসলে এখনও রিপেয়ারিং, আমার গলাটা হচ্ছে, আমি সারাক্ষণই ভয়েস রেস্টে ছিলাম, একটু ক্লাস নেওয়ার জন্য আমি এখন হচ্ছে শুধুমাত্র কথা বলা শুরু করছি। তো যাই হোক, আসলে ক্লাস কীরকম হচ্ছে, ক্লাসের ব্যাপারে আমি চেষ্টা করি, আমি যেসব প্রবলেম না, আমাদের হচ্ছে কানেকটিভ টিস্যুর মধ্যে বোনসটা বাকি আছে, বোনসটা পড়া হয়ে গেলে আমাদের কানেকটিভ টিস্যুটা শেষ। আমরা অলরেডি কানেকটিভ টিস্যুর প্রপার পর্যন্ত, মানে কানেকটিভ টিস্যুর টাইপ পর্যন্ত পড়ে ফেলছি। স্পেসিফিকভাবে আমাদেরকে কার্টিলেজ, বোনস আর হচ্ছে জয়েন্টস পড়তে হয়। এই তিনটা আমি অবশ্যই আমি পড়াবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি সেই পর্যন্ত। নেক্সট ক্লাস আমাদের স্যাটারডেতে, সেই পর্যন্ত যেন ভালো থাকি, সবাই দোয়া করবা, আর সবাই খুব সুস্থ থাকবা, খুবই সাবধানে থাকবা, এবং নিজেদের কি বলে এটা, মানে নিজেদেরই সেফ রাখতে হবে। প্রপারলি সবাই স্যানিটাইজেশন, মানে স্যানিটাইজার, তারপর হচ্ছে হেক্সাসল দিয়ে সুন্দর করে বাইরে গেলে হাত একটু পরে হাতে টাতে লাগাইতে থাকবা। আর প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার কোনো দরকার নাই, কারণ এখন আসলে সিম্পল ঠান্ডা লাগলেও কিন্তু ব্যাপারটা আমাদের জন্য অনেক ভয়ের ব্যাপার। সো আরেকদিন যদি সময় পাই তাহলে ক্লাসের ছোট্ট একটা জিনিস শেয়ার করব, যে কী করে একটু দ্রুত কোল্ড অ্যান্ড কাফ থেকে রিকভারি পাওয়া যায়। হ্যাঁ, কিছু হোম রেমেডিজ আছে মেডিসিনের পাশাপাশি, সেগুলো করার পরে আসলে এগুলো অনেক কাজে দেয় এবং আমার ক্ষেত্রে কাজে দিছে। সো এটা পরে সময় থাকলে এক সময় শেয়ার করব। আর স্যাটারডেতে আমরা পড়বো হচ্ছে বোনস নিয়ে। হ্যাঁ, বোনস নিয়ে আমরা হচ্ছে স্যাটারডেতে পড়বো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত যেন বেঁচে থাকি, সবাই সুস্থ থাকবা, সবাই সেফ থাকবা, আর অবশ্যই আমাদের নিজেদের প্রোটেকশনটা নিজেদেরকেই দিতে হবে, আর নিজেদের সেফটিটা নিজেদেরকে মেনটেন করতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি ক্লাসটা শেষ করছি। যদি কারো কোনো কমেন্টস থাকে তাহলে হচ্ছে সবাই কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে রাখো, আমি ইনশাল্লাহ সবাইকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ।